মোহাম্মদ আরাফাত একটা সময় বলেছে, একটা দাবি করেছে আমাকে একটু জিজ্ঞাসা করেন, তাহলে যেটা হয় কি যে আমাকে যে আপনি আমন্ত্রণ জানালেন না, ওই জায়গাটাকে ছোট করা হয়ে যায়। দলের মুখপাত্র আছে কিনা আপনিও জানেন না, আমি বিশ্বাস করি। ওই যে ওই একবারই দেখে জেনেছিলাম, তারপরে আর জানি না। বিবিসিও মুখপাত্র বলে বরাদ দিচ্ছে, কিন্তু নাম বলে না। আপনি তো একজন প্রতিষ্ঠিত গণমাধ্যম কর্মী, আপনি তো কোনো কাগজ পান নাই। বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হওয়া তো মুখের কথা না। আমি এসে বললাম হা আমি আগামীকালকে থেকে মুখপাত্র, ব্যাপারটা তো এরকম না। বাংলাদেশ আওয়ামী লীগের একটা সেন্ট্রাল কমিটি আছে, বাংলাদেশ আওয়ামী লীগের একটা প্রেসিডিয়াম আছে, সকলে মিলে একটা সিদ্ধান্ত নিবেন। হ্যাঁ, সেখানে আপনি অফিসিয়ালি জানবেন, ওই যে যেটা বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ, তার মাধ্যমে জানবেন যে অমুক আমাদের আজকে থেকে মুখপাত্র। ইটস এ ভেরি বিগ পোস্ট, ইটস নট এ স্মল থিং। তো এখন আমি তো আর কখনো আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে নিজেকে দাবি করিনি। আমি আপনাকে আপনার অনুষ্ঠানে সবসময় বলেছি যে আমি আওয়ামী লীগের একজন সমর্থক, এবং আমি শক্তভাবে বিশ্বাস করি, এখনো বলছি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যে রাজনৈতিক পট ইতিহাস, এর থেকে তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে ধরেন যদি বাংলাদেশ না থাকে, কথার কথা বলছি, কোনো একদিন এটা জলে ডুবে গেল, পানিতে ডুবে গেল, হ্যাঁ, বন্যার কারণে বা অতি প্লাবনের কারণে বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, এখন আমার ধরেন ইলন মাস্কের মাধ্যমে মঙ্গল গ্রহে গিয়ে জায়গা হলো, তখনও আমি বিশ্বাস করেন, আমি বাংলাদেশের কথা যখন উঠবে আমি বঙ্গবন্ধুর কথাই তো বলবো। বঙ্গবন্ধুর কথা ছাড়া তার বাংলাদেশ হয় না, ঠিক আছে? আমি একজন আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমার বিভিন্ন শ্রেণী পেশার বন্ধু বান্ধব আছে, বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থানে আছে। এখন অবশ্যই যারা কিছু সেন্সিটিভ সংবেদনশীল তথ্য আমাকে দেন, তারা তো একটা বিশ্বাসের জায়গা থেকে দেন। তারা এটাও জানেন যে আমি আওয়ামী লীগের মুখপাত্র নই, একজন সমর্থক মাত্র বা একজন কর্মী মাত্র, এভাবে হাম্বল ভাবে বিনয়ের সাথে বলতে চাই। সেই জায়গা থেকে যখন তারা এই সংবেদনশীল তথ্যটা আমার সাথে ভাগাভাগি করেন, তখন আমার দায়িত্ব হয়ে যায়, আপনার অনুষ্ঠানে এসে চাইলেও আমি নামটা বলতে পারি না। তবে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে, আপনি বলছেন এই কথাটা সত্য কিনা, এটা নিয়ে তো আমি ঝগড়া করব না। তবে সত্য কিনা এটা বোঝানোর জায়গাটা খুব সহজ। যদি ভারত নাই চায় যে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি চলুক, যদি ভারত নাই চায় যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে, বাংলাদেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, খুব বেশি কিন্তু নাই, বেগম খালেদা জিয়া, জননেত্রী শেখ হাসিনা, এরকম 2-3 জন, নট টু মেনি, রাইট? এই লোকগুলো নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে যদি চায়, এটা আমি বিশ্বাস করি তখন যখন আমি দেখি যে বাংলাদেশ আওয়ামী লীগের 40 থেকে 50,000 লোক ভারতে অবস্থান নিয়ে, আশ্রয় নিয়ে, সেখান থেকে ক্ল্যান্ডেস্টিন ভাবে হোক বা ভার্চুয়ালি হোক তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে। সুতরাং ঘটনা যে সত্য, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েব পেজে এলো না কেন, আমি তো ভাই জানি না এই ওয়েব পেজ কে চালায়। আপনি জানেন কে চালায় আওয়ামী লীগ থেকে? কাগজ দেখেছেন? সুতরাং ওর এলো না কেন, ওটার উত্তরই তো আমি দিতে পারবো না। আমি তো আপনার অনুষ্ঠানে অনেকবার প্রশ্ন করেছি যে ধানমন্ডি 32 নম্বর ভেঙে দিয়েছে 5 তারিখে, ওটার প্রতিবাদ এসেছে কি অফিসিয়াল ওয়েব পেজে, স্যার আপনি নিজেও খেয়াল করছেন, 8 তারিখে। 3 দিন এমনই অফিসিয়াল ওয়েব পেজ যে 3 দিন ধরে হয়তো বা প্রতিবাদ জানাইতে পারেনি। এখন ওটার ভিতরে ঢুকা তো আমার কাজ না। আমি আমার নেতা কর্মীর মনটা বুঝি, বেচারারা কষ্টে আছে, ব্যথায় আছে, অত্যাচারিত, লাঞ্ছিত, নির্যাতিত অবস্থায় আছে। সেই অবস্থায় আমার কোনো একজন বন্ধু, যাকে আমি মূল্য দিই, যাকে আমি বিশ্বাস করি, তিনি হয়তো বা আমার স্কুলে পড়া বন্ধু নন, আমার রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেই তার সাথে আমার বন্ধুত্ব হয়েছে, সে যদি শতপ্রণোদিত ভাবে আমাকে বলে যে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে বা আমরা তোমাদের পাশে আছি, তার মানে আপনি বিশ্বাসযোগ্য কোনো বন্ধুর সূত্রে, আপনি বলছেন যে বিশ্বাসযোগ্য কোনো বন্ধুর সূত্রে পাচ্ছেন। আমার এই প্রশ্নটা একটু শুনে তারপর আপনি যোগ করে বলেন। প্রশ্নটা হচ্ছে এই যে, তাহলে আপনি বলছেন যে এটা সংবেদনশীল তথ্য, আপনি এটি প্রকাশ কেন করছেন? না, আমি প্রকাশ কেন করছি বলছি, এটা একটা মজার ব্যাপার। আপনি আবার ওটা জন্য একটা স্পেস দিতে হবে, বলতেছি। তো যেটা হচ্ছে যে কোনো একদিন নিশ্চয়ই এই বন্ধুর কথা তো আমি বলতে পারবো, এখন তো বলবো না। বললে তো যেটা প্রাসঙ্গিক তথ্য সেটা আমি আর ভবিষ্যতে পাবো না। ওনারও আসলে আমাকে যে তথ্য দেওয়ার কথা তা না, আমি অকপটে স্বীকার করছি, আই এম অ্যাক্টিং লাইক এ হুইসেল ব্লোয়ার। কিন্তু আল্লাহ তাআলা আমাকে রক্ষা করুন, কারণ মাঝে মাঝে হুইসেল ব্লোয়ার তো হতে হয়, আমার দলটার জন্যই তো হতে হবে। আমি তো এই দলটাকে ভালোবাসি। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পর্কিত কোনো দল বাংলাদেশের রাজনীতি করতে পারবেন, এটা তো আর মানতে পারছি না। আপনি যত যা কিছুই বলেন, বা দিনে দুপুরে আপনি নিয়ে রশি দিয়ে ঝুলে রাখবেন, গুলি করে মারবেন, হ্যাঁ, এটা তো আসলে হচ্ছে না, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। আপনি 7 জন বীর শ্রেষ্ঠর মূর্তি ভেঙে ফেলতেছেন, আপনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলতেছেন, আপনি জাতীয় 4 নেতার নাম মুছে ফেলতেছেন।
এটা তো রাশেদ রহমান মেনে নিতে পারছে না। হ্যাঁ, আমি নিরুপায়, আমি দুর্বল, ঠিক আছে, আমি শারীরিকভাবে প্রতিবাদ করতে পারছি না, কিন্তু মানসিক জায়গা থেকে কি আমার প্রতিবাদ করার কোনো সুযোগ নাই? বা আমি আপনার অনুষ্ঠানটাকে ব্যবহার করে কি আমার মৌখিক যে প্রতিরোধ সেই জায়গাটাকে আমি জারি করতে পারি না? আমি সেটাই করছি। এখন আপনি যেটা বললেন যে আমি কেন গোপন রাখছি না, আমার জন্য তো খবরটা গোপন না, আমাকে তো কেউ গোপনীয়তার শপথ পড়ায় নাই। আপনি আপনি এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছেন কোন একটা বিয়ের সম্বন্ধ ঠিক করার জন্য। বিয়ের সম্বন্ধের আলাপটা গোপনে হয়েছে, বিয়ের অনুষ্ঠান তো তার গোপনে হবে না। এটা তো সানাই বাজিয়ে আলতা ফিতা দিয়ে সেই অনুষ্ঠান তো এখনো হয় নাই, মানে না না সেই যে আলোচনাটা গোপনীয় সেটাই আপনি বলছেন। এটা বলে কি আপনার দলের লাভ হচ্ছে? একটু একটু কবুল 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 3 কবুল হয়তো এখনো বলেন নাই, কিন্তু গান বাজনা তো তার গোপনে হয় না। হ্যাঁ, গায়ে হলুদ তার বিয়ে না, কিন্তু গায়ে হলুদটা তো আয়োজন করেই হয়। এখন আপনি বলতে পারেন যে রাশেদ রহমান আপনার কেন এত আনন্দ লাগলো না? আমার আনন্দ লাগে না, আমি আশান্বিত হয়েছি। কেন আশান্বিত হয়েছি? দিনের শেষে বাস্তবতা কি, যে আওয়ামী লীগের যেই নেতা বা কর্মী দুর্নীতি করেছেন, উনি যেমন ভারতে গিয়ে অবস্থান নিয়েছেন, যেই নেতা বা কর্মী কোনোদিনও দুর্নীতি করেন নাই, কোনোদিনও বঙ্গবন্ধুর সাথে প্রতারণা করেন নাই, কোনোদিনও শেখ হাসিনার সাথে প্রতারণা করেন নাই, কোনোদিনই বাংলাদেশের কোনো মানুষের সাথে প্রতারণা করেন নাই, তাকেও বাধ্য হয়ে ওই ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। সুতরাং উনি তো আর অত অ্যাক্সেস পাচ্ছেন না আমার মতো, বা ডক্টর কলিমুল্লাহ, হি হ্যাজ লট অফ কানেক্টিভিটি ফর মেনি ইয়ার্স, সব তো আলাপ করা যাবে না। তো দ্য ইনফরমেশন দ্যাট উই গেট, আমি এর ভিতরে পকেটের ভিতরে রেখে দিতে পারি, বাট আই ফিল লাভ অ্যান্ড এক্সট্রিম ডেডিকেশন টু দ্য পিপল হু বিলিভ ইন দ্য রিয়েল হিস্ট্রি অফ বাংলাদেশ। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটার সাথে ক্ষমতা গ্রহণ করা, ক্ষমতা দখল করা, মন্ত্রী হওয়া, এমপি হওয়ার কোনো সম্পর্ক মানে নেই। এটাতে আপনি আশান্বিত হবার মতো খবর বলে শেয়ার করছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে না না, আপনি তো কেন বলতে দেন, কেন? না, আমিও প্রশ্নটাও করতে দেন। প্রশ্নটা হচ্ছে ভারত চাওয়ার কে, যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, রাজনীতি করবেন, এটি ভারত চাওয়ার কে 1, এবং 2, এই তথ্যের মাধ্যমে কি প্রমাণিত হচ্ছে? বাংলাদেশে আওয়ামী লীগ তার নিজ যোগ্যতায় ফিরতে পারে না, ভারত সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে ফিরিয়ে দেবে। হ্যাঁ, এটাই ব্যাপার, যে বাংলাদেশে যে কোনো সময় যে কোনো নিউজ যখন রিলিজ হয়, যখন ফ্ল্যাশ হয়, তখন এটা আপনার কাজ, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এই যে আপনি তির্যকভাবে জিনিসটাকে দেখলেন, ব্যাপারটা আসলে ওরকম না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ভারত এখানে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্তই নেয় নাই। ইউ আর মিসরিডিং দ্য লাইন। ভারতের কথাটা তো খুব সহজ। আমি আপনার বাসায় গেলাম, আমি আপনার অতিথি। হ্যাঁ, এখন আপনার দরজার বাড়ি থেকে একজন বলতেছে রাশেদ রহমানকে আপা তুলে দেন, ওটা পিটায় আজকে সোজা করে ফেলবো। ইউ টেল মি অ্যাজ এ হোস্ট, হোয়াট উইল ইউ ডু? ইউ উইল পিক আপ দ্য ফোন অ্যান্ড ইউ উইল কল 911, পুলিশকে কল করবেন, করে বলবেন যে দেখেন রাশেদ রহমান দোষী কি দোষী না আমি জানি না, কিন্তু তিনি আমার বাসায় অতিথি, সুতরাং এই বাসা থেকে বের হওয়ার পরে আমার বাসার সামনে রক্তপাত হবে, খুনাখুনি হবে, এটা আমি যেমন দেখতে চাই না, আমার ছেলে মেয়েও দেখতে চায় না, আমার পাড়া প্রতিবেশীরাও দেখতে চায় না। সুতরাং আপনি পুলিশ, আপনার কাছে আমার অতিথিকে তুলে দিলাম, ওনাকে নিরাপদে। এখন সেটা কি আমার বিচার হবে, সেটা কি আমার জেল হবে, সেটা কি আমার ফাঁসি হবে, সেটা তো বিচারক বুঝবেন। কিন্তু আপনার দরজার বাইরে যিনি রামদা চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন আমাকে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করার জন্য, সেই জায়গায় একজন অতিথি হিসাবে বা বন্ধু হিসাবে আপনি যদি আশা করেন যে আমি নিরাপদে বিচারের সম্মুখীন হব বা আমার জনগণের সামনে গিয়ে দাঁড়াতে পারবো, এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো ব্যাপার না। এটা হচ্ছে একেবারে মানবিক একটা ব্যাপার। এটা ভারত বলেন না, এটা পৃথিবীর যে কেউ, আপনি ইংল্যান্ডে বলেন, জিজ্ঞেস করেন যে আপনি কি চান যে শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মীরা দিনে দুপুরে মানুষের দ্বারা প্রহিত হয়ে বা প্রস্তরাঘাতে বা নৃশংসভাবে জবাইয়ের শিকার হয়ে মৃত্যুবরণ করুক? কেউ হ্যাঁ বলবে না, সবাই বলবে যে নো, we want law to take its own course. So এখানে যেটা বললেন প্রথম প্রশ্ন, এটা এখানে প্রাসঙ্গিক হচ্ছে না। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আপনার, যে আমরা কি ভারত নির্ভর কিনা? না, হ্যাঁ, মানে বাংলাদেশ আওয়ামী লীগ নিজ যোগ্যতায় পারে না, এটি প্রশ্ন, এবং এইটি প্রশ্ন যে ভারত সিদ্ধান্ত নেবার কি, যে বাংলাদেশ আমি তো আপনার অনুষ্ঠানে এসে বলেছি যে আমাদের ভারত নির্ভরতা সেটা বন্ধুত্বের জায়গা থেকে, সেটা রাজনীতিকে এগিয়ে যাওয়ার জায়গা থেকে হতে পারে না। এটা হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। আমি কিন্তু অকপট স্বীকারোক্তি, আমি কিন্তু খুব যে রেখে ডেকে চিন্তা ভাবনা করে নিজের, আমি আগামী দিনে আমার ক্যারিয়ার কি, আমি দেশটাকে ভালোবেসে কথা বলি। ভারত আওয়ামী লীগকে তার নিজের শক্তিতে প্রজ্বলিত হতে হবে, এটাই বাস্তব। এবং এই যে সর্বদলীয় সংহতির যে জায়গাটা, যে বাংলাদেশে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক অভিযাত্রা পরিচালিত হোক, এর সাথে আওয়ামী লীগের ভারত নির্ভরতার তো কোনো সম্পর্ক নাই। আমি তো আপনার অনুষ্ঠানে প্রথমে বলেছি
যে ভারত চায় একটি সুস্থ রাজনৈতিক প্রবাহ দ্বারা, অর্থাৎ গণতান্ত্রিক প্রবাহ দ্বারা পরিচালিত হোক বাংলাদেশে। কারণ সেটা হলেই যেই ক্ষমতায় থাকুক না কেন ভারতও এটার থেকে বেনিফিটেড হবে। তো ভারতের স্বার্থপর হওয়ার তো অধিকার আপনি কেড়ে নিতে পারবেন না, সবাই তো সবার স্বার্থ বুঝবে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে যে মেক্সিকো একটা প্রতিবেশী রাষ্ট্র, সেখানে যদি মনে করেন গণতান্ত্রিক পদ্ধতি বিরাজ না করে স্বৈরশাসক বসে যায়, এটা কি আপনি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র খুব পছন্দ করবে? করবে না, তারাও গণতান্ত্রিক ধারা চাইবে, তাই না? তো এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ, 5ই আগস্টের আগে আমাদের যে অবস্থান ছিল সেখানে ত্রুটি বিচ্ছুতি ছিল। আপনার অনুষ্ঠানে আমি এসে বলেছি, আমি এখনো মনে করি আমাদের ত্রুটিগুলো আমাদের স্বীকার করতে হবে। কিন্তু বর্তমানের যে পরিস্থিতি বিরাজমান, সেখানে কি কোনো ত্রুটি নাই? তা নিশ্চয়ই আছে। আমি এখন এই জায়গায় আরেকটু আপনার কাছে স্পষ্ট হই যে তাহলে মানে, কারণ এই প্রশ্নটা আমি ডক্টর কলিমুল্লার কাছে যে প্রশ্ন করবো তার সাথেও রেলিভেন্ট, যে ভারত আপনি বলছেন সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত মানে গৃহীত হয়েছে। সেই সর্বদলীয় সবাই প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন না, সেটা আমার লেখনীতে দুর্বলতা থাকতে পারে। বেসিক্যালি তারা দেখতে চান, দে ওয়ান্ট দিস এনভায়রনমেন্ট টু প্রিভেইল। উনি তো কোনো ক্ল্যান্ডেস্টাইন অপারেশন করবেন না। আমি বুঝতে পারিনি আসলে কি চাই, ভারত কি করছে, আপনি মানে লেখনীতে দুর্বলতা মানে কি? ভারত চাচ্ছে তার প্রতিবেশী দেশে একটি গণতান্ত্রিক আবহ বিরাজমান, জায়গাটা এখানে পরিষ্কার। অবশ্যই ভারত কোনো সামরিক বিমান নিয়ে, সামরিক ব্যক্তিকে নিয়ে, অস্ত্র নিয়ে এসে কাউকে বসাই দিবে না, এই কথা তো আমি লিখতে যাব না, আমি তো উন্মাদ না। এটা ভারত সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন মানে কি? ইয়েস, অফ কোর্স। মানে কি যখন শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবেন, ভারতের পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে বা ইংল্যান্ডের পক্ষ থেকে এই আহ্বানটা আসতে পারে না যে ওনাকে পূর্ণ নিরাপত্তা দিবেন? নিরাপত্তা মানে কি? তার তো মানে বাংলাদেশের যে প্রচলিত আইন, কারণ এখন যেভাবে চলছে তার তো তার বিচারের সম্মুখীন হওয়ার কথা। এখন নিরাপত্তার কোনো প্রচলিত আইন নেই, এটা আপনাকে কে বলেছে? না, নিরাপত্তার আইন বলছি আমি বলছি যে এখন যে প্রচলিত আইন, বাংলাদেশে বিচার কার্যক্রম যেহেতু চলছে, নিরাপত্তার আইনের কথা বলছি না, আমি বলছি যে বিচার কার্যক্রম চলছে যেহেতু, অতএব প্রচলিত আইন অনুযায়ী তার এখন বিচার কার্যক্রম মোকাবেলা করার কথা। বিচার কাজের তো কিছু এক্সট্রাঅর্ডিনারি সাইটও আছে না? আপনি ধরেন, আমি যদি এখন এগুলো বলি অনেকের ভালো লাগবে না। ধরেন আমি তো প্রায়শই নেলসন ম্যান্ডেলার কথা বলি, জেলে ছিল। তো জেলে থাকলে তো তার রায় হয়ে গেছে, তার সাথে তো আলাপ আলোচনা কোনো বিষয় নেই, সে জেলেই তো বসবে। কিন্তু তাকে তো ওই আইনটাকে বাকিয়েই তার মধ্যে থেকে তাকে এনে তার সাথে দফায় দফায় আলোচনা চলেছে না? তো এখন আপনি জননেত্রী শেখ হাসিনা বিচার করবেন কি করবেন না, ওটা পরের কথা। যদি করেনও, আপনি যদি শেখ হাসিনার মুখে তালা লাগায় দেন জোর করে, সেটা তো কেউ সাপোর্ট করবে না। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন কিনা? শেখ হাসিনা তো এখনো বলছে কিসের বিচার করেন, বিচার করতে পারলে করেন, প্রমাণ করতে পারলে করেন। উনি তো মোকাবেলা করতে চাচ্ছেন, আমি যা কথাবার্তা যা শুনলাম। কিন্তু আপনি যদি একটা ফার্স তৈরি করেন, মানে একটা সার্কাস তৈরি করেন ইন দ্য নেম অফ এ ট্রায়াল, তাহলে তার আপনি ওনাকে আনতে পারছেন না। তো এখন বিদেশি কমিউনিটির একটা অংশ তো ইন্ডিয়া বটে, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ইন্ডিয়া ইজ দ্য 5th লার্জেস্ট military power in the whole world. Not only that, they are now within the first 5 economic powers of the world, correct? And growing. ওই জায়গা থেমে যায়নি, and growing. সেই জায়গা থেকে ইন্ডিয়া as a great international political player, if they expect that there should be a fair trial, there should be fair, equitable opportunity. তাহলে কি ফেয়ার ট্রায়ালের জন্য ইন্ডিয়া বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা? To express what she wants to do. If they say that as a political party, Awami League, with whom they fought in 1971 to free the country from the clutches of Pakistan, they want the leaders and the workers of Awami League to be able to express their political views and will. There is nothing wrong in it. Nothing wrong বলছেন, কিন্তু আমি আসলে এটি ডক্টর কলিমুল্লাহ আপনার কাছ থেকেও বুঝতে চাই যে রাশিক রহমান যা বলছেন আপনি কি সেটাই বলছেন কিনা, মানে শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সসম্মানে পূর্ণ নিরাপত্তায়, সসম্মানে মানে কি তাকে কি বিচার মোকাবেলা করার জন্য মানে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে? আমি আসলে এটি একটু ডক্টর কলিমুল্লাহ আপনার কাছ থেকেও বুঝতে চাই, মানে সসম্মানে মানে সম্মানীয় রাশিক রহমান যে বক্তব্যটি বা বিশ্লেষণ বা ব্যাখ্যান যেটি হাজির করেছেন, তার সঙ্গে আমি কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট দ্বিমত করছি না। এক যে বিষয়টি সেটি হচ্ছে উইথ ডিগনিটি, সম্মানের সঙ্গে সেলফ রেসপেক্ট বলে একটা বিষয় আছে। খেয়াল করে দেখেন, আপনার আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বা এখনো কেউ কেউ বলেন যেহেতু তিনি পদত্যাগ করেননি বা তার পদত্যাগপত্র পাওয়া যায়নি, সেটা নিয়ে একটা ধোঁয়াশা আছে।
হয়েছে সেটা নিয়েও ঝামেলা আছে। তাহলে খোলাসা করে বলতেই হবে, মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং আরেকজন মাননীয় বিচারপতি দুজনেই সেনা হেফাজতে ছিলেন 5 তারিখ অনওয়ার্ড। এখন সেনা হেফাজতে থেকে কিভাবে ফুল বেঞ্চে বসলেন সে রেফারেন্স দিলেন। এখানে কোন রকমের হায়াটাস বা ঝামেলা আছে। তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে একজন দণ্ডিত ব্যক্তি, আমাদের মাননীয় বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, নোবেল লরেট, তিনি যখন শপথ গ্রহণ করেছেন তখন কিন্তু দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন। আমাদের সিনিয়র সাংবাদিক এ কে এম পাটোয়ারি যখন এই বিষয়টা নিয়ে টক শোতে এটা ইস্যু হিসেবে তুললেন, তখন তড়িঘড়ি করে তার এই দণ্ডমুক্তির ব্যবস্থা হলো। খেয়াল করেন, মানে একটার পর আরেকটা, মানে তিনি একটা তো ত্রুটি থেকে দণ্ডিত, আরেকটা মানে তার তো রায় হবার কথা ছিল যেদিন কথা, তাহলে তো হয়নি। বিষয়টা হচ্ছে তিনি যেদিন শপথ গ্রহণ করেছেন সেদিন তিনি দণ্ডিত ব্যক্তি হিসেবেই শপথ গ্রহণ করেছেন। এটা একটা প্রেসিডেন্স তৈরি করলো। কিন্তু ভবিষ্যতে কেউ যদি সরকার প্রধান হন দণ্ডিত অবস্থায়ও, তাহলে এই যে প্রেসিডেন্স তৈরি হলো সেটা দেখে করা যাবে, কেউ মন্ত্রী হতে পারবেন দণ্ডিত অবস্থায়। আইনের যে প্র্যাকটিস, যে আপনি যদি কোনো দৃষ্টান্ত দেখাতে পারেন এট হোম অর অ্যাব্রড, তাহলে সেটি দিয়ে আপনি ভবিষ্যতে একই ধরনের কাজ করতে পারবেন। স্পিরিট অফ দ্য ল তাই বলে। জি, মানে তাহলে ওই যে সেই সসম্মানে জন্য এখানে পূর্ণমর্যাদা একটু ব্যাখ্যা করেন। নানান রকমের গোজামিল আছে, এখানে নানান রকমের গোজামিল আছে, হ্যাঁ। মানে পটভূমিতে সেই বিষয়গুলো ফোরফ্রন্টে আসবেই। কদিন লুকিয়ে রাখবেন? কদিন আপনি কোর্সিভ একটা স্টাইলে সবার মুখ বন্ধ করে রাখবেন? সেটা তো সম্ভব হবে না। হুম। জি, মানে আপনার বাক স্বাধীনতা বলতে একটা বিষয় আছে, হুম, হুম, হুম। তাই না? এখন ধরুন রাশিদ রহমান দেশের বাইরে আছেন, তিনি যতটা ফ্রিলি কথা বলতে পারছেন, আমি হয়তো অতটা ফ্রিলি কথা বলতে নাও চাইতে পারি, মানে কিন্তু বিষয়টা ফ্রিলি কথা বলতে চাইতে মানে আমরা যেটা ভয় কিসের? ভয় ডেফিনেটলি আছে। আপনার যে কোনো সময় আমার শ্রদ্ধেয় জ্যেষ্ঠ সহকর্মী প্রফেসর আবুল বারকাতকে কদিন আগে কথা নেই বার্তা নেই মাঝরাতে তুলে নিয়ে যাওয়া হয়েছে, শিক্ষক মানুষ। এবং সেই তিনি ভয়টা আপনারও আছে। আচ্ছা, আপনি বলছিলেন, জি সেটি ভয় বুঝলাম স্পষ্ট। মানে তাকে সসম্মানে ফেরানোর পরিকল্পনাটা কিরকম? আপনি বলছিলেন যে ডক্টর ইউনূসের হুকুমতে না হলেও হয়তো আগামী মাসেই, সেই বিষয়টাকে একটু স্পষ্ট করবেন, মানে কি আগামী মাসে কি? দেখুন, আপনার যে অবস্থাটা তৈরি হয়েছে গোপালগঞ্জে, এটা কি মেটিকুলাস ডিজাইনের অংশ না? এই প্রশ্নটা কেউ কেউ তুলছেন। আবার কেউ কেউ বলছেন যে মাস্টার মাইন্ড যারা, তারা হোমওয়ার্ক করেই গিয়েছেন বাঘের মতো তর্জন গর্জন করতে। আবার ফিরবার সময় আমরা দেখলাম মার্জার বা বেড়ালের মতো সাজোয়া জানে মাথা নুয়ে ঢুকে পড়ছে, মানে তাদের সেই মর্দানি আর অবশিষ্ট নেই। এই বিষয়গুলো এবং তার প্রতিক্রিয়ায় জেলা প্রশাসন যে ব্যর্থতার পরিচয় দিলেন, ব্রিটিশ আমল বলুন, পাকিস্তান আমল বলুন, বাংলাদেশ আমল বলুন, সবসময় আমরা দেখছি জেলা প্রশাসন কোনো গোলমালের আশঙ্কা করলে তৎক্ষণাৎ 144 ধারা জারি করা ঘোষণা দিয়ে দেয়। এখানে ট্যাগিং এর ভয়ে জেলা প্রশাসন আপনার সেটা থেকে বিরত থাকলেন, এবং আপনার যখন লাইভ অ্যামুনিশন ব্যবহার হলো, মানুষের মৃত্যু ঘটলো, তারপর তার 144 ধারা জারি করলেন, দায় সারলেন। তারপর আবার সেটাতেই শেষ হলো না, বিষয়টা সান্ধ্য আইন জারি করা, এবং সান্ধ্য আইন জারি করে সেটা আবার এক্সটেন্ড করা, তারপর আবারও 144 ধারা জারি করা, এবং তারপর হুট করে আবার এই যে মেসেজটা কিছু কিছু ক্ষেত্রে চাউর হয়েছে, ফলে তড়িঘড়ি করে আপনার যেখানে পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসে একটা পরিকল্পনা আনফোল্ড করবে যে হে গোপালগঞ্জবাসী, তোমরা মেইন স্ট্রিমের সঙ্গে যদি যুক্ত হতে চাও, দিস ইজ অলমোস্ট লাইক লাস্ট কল, এখনই সময়, তোমরা রাজি হয়ে যাও, আর তা না হলে তোমাদের
বিরুদ্ধে অবরোধ রচনা করা হবে 1 মাসের জন্য। খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হবে, ওষুধপত্র যাবে না, বিদ্যুৎ, জল, গ্যাস সব বন্ধ করে দেওয়া হবে। যে সরকারি দপ্তরগুলো আছে সেখানে যারা সেবা দান করছেন তাদের সবাইকে উইথড্র করে নিয়ে আসা হবে, এবং যেটাকে আমরা কোস্ট গার্ড পলিসি বা পোড়ামাটি নীতি বলি সেটি অবলম্বন করা হবে। 1 মাস সময়ের মধ্যে যারা বেরিয়ে আসবেন তারা আর কখনো ফেরত যেতে পারবেন না, এবং 1 মাস পরে যেটি হবে সেটি হচ্ছে এই অঞ্চলের নামও পাল্টে দেওয়া হবে। গোপাল নামটার সঙ্গে ঠাকুরের একটা সংস্পর্শ আছে, সনাতন ধর্মাবলম্বীদের একটা বিষয় আছে, মধুয়া সম্প্রদায়ের একটা সংশ্লেষ আছে। সুতরাং এটাকে চিরতরে কবর দিয়ে সেখানে হয়তো একটা আরবি বা ফার্সি নামের কোনো গঞ্জ জুড়ে দেওয়া হবে। যেমন পাকিস্তানিরা নেত্রকোনা বা এইসব আশপাশের অঞ্চলগুলোকে কোনটার নাম দিয়েছিলেন নেসারাবাদ, কোনটার নাম দিয়েছিলেন কায়দাবাদ, সেরকম একটা ইসলামীকরণ চলবে। এই হুমকি দেওয়ার পর আমরা দেখলাম খুব তড়িঘড়ি করে সান্ধ্য আইন, তারপর যেটাকে বলে 144 ধারা জারির যে বিষয়টা সেটা উবে গেল। এই যে সর্বশেষ হঠাৎ করে আপনার 180 ডিগ্রি সমারসল্টে চলে যাওয়ার যে দৃষ্টান্তটা প্রশাসন দেখালো, এর সঙ্গে এই সর্বদলীয় ঐকমত্যের একটা সম্পর্ক থাকলেও থাকে। কিন্তু আপনি এটাকে মানে 180 ডিগ্রি টার্ন কেন বলছেন? মানে সব সময় তো আর কারফিউ জারি থাকবে না বা সান্ধ্য আইন জারি থাকবে না, এক সময় তো উঠাবেই। কিন্তু যে পিনাকি অঙ্গুলি হেলনের দেশে উঠে বসে, তিনি যেহেতু এরকম একটা পলিসি আনফোল্ড করে দিয়েছেন, ধরেই নেওয়া হয়েছিল যে অ্যাকর্ডিংলি এই পলিসিটা পার্সু করা হবে। কিন্তু এইটাও একটু বলবেন, পিনাকির অঙ্গুলিহীন মানে পিনাকি নির্দেশনায় দেশ উঠে বসে। আমি এই প্রসঙ্গটা কেন বলছি, কারণ হচ্ছে আপনার এই যে ঐতিহাসিক উপকরণ সমৃদ্ধ 32 নম্বরের জাদুঘরটি, যেটি জনগণের সম্পত্তি, ব্যক্তি মালিকানাধীন নয়, সেই বাড়িটি, ঐতিহাসিক বাড়িটি, স্থাপনাটি প্রথমে সেই স্থাপনা সহ আশপাশের সকল ভবন পুড়িয়ে দেওয়া হয়, এবং আমাদের জলের গানের যিনি দলনী আপনার আনন্দ, তিনি এক কাপড়ে যদি বেরিয়ে না যেতেন তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যেতেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই রাহুলের যে বাসায় বসবাস, জমিলা আইনুলের যে সম্পত্তি, সেইটিতে ফ্রান্সের মহামান্য রাষ্ট্রপতি এসেছিলেন, পদচিহ্ন রেখে গেছিলেন। সেই সূত্র ধরে রাহুল ফরাসি দূতাবাসে শরণাপন্ন হন এবং রাজনৈতিক আশ্রয় নিয়ে প্যারিসে উপনীত হন, যেখানে এর আগের রেজিমের সময় পিনাকি ভট্টাচার্য রাজনৈতিক আশ্রয় নিয়ে অবস্থান করছিলেন। খেয়াল করেন, এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা দেখলাম যে পিনাকির সার্বিক তত্ত্বাবধানে বুলডোজার নিয়ে এসে 2 দিন ধরে এই মচ্ছব চলল, এই ভয়ঙ্কর মচ্ছব, অর্থাৎ আমাদের অমূল্য। কিন্তু পিনাকি ভট্টাচার্যের নির্দেশনায় যদি এটি হয়, পিনাকি ভট্টাচার্য বলেছিলেন সেনাপ্রধানকে সরাতে, পিনাকি ভট্টাচার্য বলেছিলেন রাষ্ট্রপতিকে সরাতে, তা তো হয় নাই। কিন্তু সেটি আলোচনাটা না হয় আরেকদিন করব। আমি আসলে এটি একটু বুঝতে চাই, ভারত পূর্ণ নিরাপত্তায় কিভাবে বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরাবে, ভারত কিভাবে নিরাপত্তা দেবে, ভারত কিভাবে ফেরাবে? দেখুন, আমাদের উড়োজাহাজে করে আমাদের ক্রুরা সসম্মানে নিরাপদে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে গেছে আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং নিরাপদে আবার সেই উড়োজাহাজ ফিরে এসেছে। ভারতের সহযোগিতা ছাড়া, ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশের একটি সামরিক বিমান আপনার ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে? কখনোই না, কশ্চিনকালেও না, অনুমতি ছাড়া সম্ভবই না। কিন্তু সেটা তারা করেছেন, এবং পূর্ণ নিরাপত্তা দিয়েই সেই বিমানটিকে একটি বিমান ঘাঁটিতে অবতরণ করা হয়েছে দিল্লির সন্নিকটে। এসবই তো আমাদের চোখের সামনে ঘটেছে। আর সেই সময় খেয়াল করবেন, বাংলাদেশ কোনো সরকার ছিল না। 5 থেকে 8 তারিখ এই সময়টায় কোনো সরকার ছিল না। মহামান্য রাষ্ট্রপতি ছিলেন একমাত্র বৈধ